হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর্চারি ব্লগস। তীব্র গরমে যখন গোটা কলকাতা, বিশেষ করে কেষ্টপুর যখন হাঁসফাঁস করছে, তখন আর কি বাড়ির সবাই মিলে ঠিক করলাম বেরিয়ে পড়া যাক বরফের উদ্দেশ্যে। এবারের গন্তব্য হচ্ছে সিকিম। আর ভ্রমণ পিপাসু বাঙালির তো একটু শুধু বাহানা চাই ঘুরতে যাওয়ার, তাই আমরাও কিন্তু তার থেকে ব্যতিক্রম নই। তাই আমরা সবাই মিলে হাওড়া থেকে 2:25 শতাব্দী এক্সপ্রেস ধরে বেরিয়ে পড়লাম নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। আর এই যে সবার চিরপরিচিত নামটা না হয় নাই বললাম, হাসিটাই তো নামটা বলে দিচ্ছে, তাই না? যাই হোক, সে তো মোবাইল নিয়ে এত ব্যস্ত ছিল, তাকে জিজ্ঞেস করা হলো এত মোবাইল ঘাঁটা হচ্ছে কেন, সে কি উত্তর দিয়েছে আমার এই মুহূর্তে মনে নেই। গোটা ট্রেনটা জুড়ে আড্ডা, গল্প, সঙ্গে গল্পের বইও ছিল, চা, কফি, আর তাছাড়া যে স্ন্যাক্সগুলো আমাদের দেওয়া হয়েছিল লাইক স্যান্ডউইচ, শনপাপড়ি, তারপর আরও অনেক কিছু, সেগুলো সব এনজয় করতে করতে যাওয়া হচ্ছিলো। আর এদিকে আমার এই ভাগ্নি আমার ব্লগে টুকটাক হেল্প করছিল। আর আমাদের বাড়িতে সত্যি কথা বলতে কি একটা ব্লগার না, 2টো ব্লগার। আমার ভাগ্নি তো একবারে স্থান কাল পাত্র নির্বিশেষে হ্যালো গাইজ বলে শুরু হয়ে যায়। তাই আমাদের বাড়িতে কিন্তু অ্যাকচুয়ালি 2টো ব্লগার আছে। হ্যাঁ, আশেপাশে চিরসবুজ প্রকৃতি উপভোগ করতে করতে রাত প্রায় 11:15 কি 11টার সময় আমরা পৌঁছলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেই রাতটুকুর জন্য আমরা সবাই মিলে একটা স্থানীয় হোটেলে স্টে করে পরের দিন ভোর ভোর বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। অনেকক্ষণের জার্নি, প্রায় 6 থেকে 7 ঘন্টা, তাই আমরা প্রায় 7:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। ঠিক ছিল রাস্তায় কোনো একটা জায়গায় হল্টিং করে আমরা আমাদের ব্রেকফাস্টটা করব, তো সেই মতো গাড়ি এক জায়গায় দাঁড়িয়েছিল। ভেতরে আমরা সমস্ত খাবার দাবার অর্ডার দিয়ে এসে বাইরে এসেছিলাম ফটো তুলতে, ভিডিও করতে। আর ইনি তো এই কুকুরটাকে নিয়েই ব্যস্ত। যাই হোক, এবার চলে আসি খাবার টেবিলে। আইটেমে ছিল পুরি, সবজি, আর একটা ওই ডাল জাতীয় কোনো তরকারি হবে হয়তো, আর সঙ্গে ছিল ডিম। বাকিরা সবাই ডিম সেদ্ধ খেয়েছিল আর আমি ডিমের পোচ খেয়েছিলাম। আর সত্যি কথা বলতে কি, এই ডাবল ডিমের পোচটা এতটাই টেস্টি করেছিল যে বাড়িতে করলেও বোধহয় ডিমের পোচটার এত টেস্ট হয় না কখনো। আর ওইদিকে ভোলাদা, ভোলাদা না, অর্ণবদা তো তখন কুকুর নিয়ে ব্যস্ত ছিল, এখন আবার ডিম নিয়ে ব্যস্ত। যাই হোক, তার এবার ভোলাদা নামটা বেশি বলা যাবে না, সে আমাকে শর্ত করিয়ে নিয়েছিল। ঠিক আছে, আর ভোলাদা বলা যাবে না, ভোলাদা ক্যান্সেল। ও অর্ণবদা, কিছু তো বলো, কিছু বলো। হয়তো এখনও টেনশন করছে যে ব্লগে তার কী নাম বলা হবে, ভোলাদা নাকি অর্ণবদা, দেখা যাক। এবার আমরা সিকিমের পথে এগিয়ে চলেছি। আর ফটোগ্রাফারটার নাম করলে না তো? ফটোগ্রাফার তো সবাই পালা করে করে। বাহ বাহ বাহ। হ্যালো, আমরা ব্রেকফাস্ট করলাম পুরি, সবজি, আর একটা না ডাবল ডিমের একটা পোচ। আর বাকিরা সবাই ডিম সেদ্ধ খেয়েছি, আর আমি একটুখানি এক্সেপশনাল টেস্ট করবো, পোচ খেয়েছি। এই দেখা যাক। ভালো মতো পেট পুজো করার পর আমরা সবাই গাড়িতে আবার চেপে পড়লাম, কারণ সামনে তো লং 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 জার্নি। তবে পথে একজনকে সঙ্গী হিসেবে পেয়েছিলাম। সঙ্গী হয়েছিল তিস্তা নদী। তিস্তা নদীর এত সুন্দর রূপ আমরা দেখেছি যে চিন্তারও বাইরে। তবে তিস্তা নদী আমার সঙ্গে একটা পার্শিয়ালিটি করছিল। ঠিক যেই পাশে মা বসছিল সেই পাশের জানলাতেই তিস্তা নদীটা দেখা যাচ্ছিলো, আর উল্টো পাশে দেখা যাচ্ছিলো না। আমি যখন গাড়ি দাঁড় করিয়ে একবার সিট চেঞ্জ করলাম, তারপরেও দেখা গেল সেই মা যে পাশে জানলায় বসে আছে সেই পাশেই তিস্তা নদীটা পড়লো। যাকগে, ঠিক আছে, আর কি করব। আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম রিভার রাফটিং করলে কেমন হয়। তো বিভিন্ন রকম চিন্তাভাবনা করে করে আমাদের আর রিভার রাফটিংটা করা হয়ে ওঠেনি। তবে আমরা যখন নেক্সট বার সিকিমে আসবো, আমরা কিন্তু রিভার রাফটিং করবই করব, এই দৃঢ় সংকল্প নিয়েই কিন্তু আসব। গ্যাংটকে পৌঁছানোর পথে রাস্তায় আমাদের পড়েছিল তাশি ভিউ পয়েন্ট। তাশি ভিউ পয়েন্টে যখন পৌঁছেছিলাম, আশপাশটা এত কুয়াশা হয়ে গেছিলো, হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল, তবে তার মধ্যেও আশপাশের সৌন্দর্যটা অসাধারণ লাগছিল। আর তখন চারপাশটা এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর হাওয়া লাগছিল, তখন মনে হচ্ছিল যে কলকাতা ছেড়ে আসাটা তাহলে সাকসেসফুল। আর ইনি তো ডিরেকশন দিয়ে দিয়ে দেখাচ্ছিলেন যে গাড়ি কিভাবে পাহাড়ের ওপরে উঠেছে। তো যাই হোক, ঠান্ডায় কাবু হয়েও আমরা কিন্তু ভীষণভাবে এনজয় করেছিলাম তাশি ভিউ পয়েন্টটা।
আর পরের দিকে একটু লোকজন কমেও যাচ্ছিল, কারণ বৃষ্টির তীব্রতা আস্তে আস্তে বাড়ছিল। সেদিন প্রায় 5টা নাগাদ আমরা গ্যাংটকের হোটেলে গিয়ে উঠলাম, দিয়ে তারপর আমরা লাঞ্চ করলাম, কারণ লাঞ্চের সুযোগ মাঝখানে আমাদের হয়ে ওঠেনি। তারপর স্থানীয় একটা জায়গা থেকে আমরা শপিং টপিং করলাম, দিয়ে সেই রাত্রের মতো ফিরে গেলাম। পরের দিন ভোরে বেরিয়ে পড়েছিলাম লাচুংয়ের উদ্দেশ্যে। আর লাচুংয়ে যাওয়ার পথে মাঝ রাস্তায় ইচ্ছা হয়েছিল আমাদের সবার ম্যাগি খেতে। পাহাড়ে এসেছি, অথচ পাহাড়ি স্টাইলের ম্যাগি টেস্ট করবো না তা তো হতেই পারে না। তাই এখানে আমি আর আমার ভাগ্নি, আমার বড় আছে, তবে সবাই খেয়েছিল। আমরা ভিডিও করছিলাম আর ম্যাগি রিভিউ দিচ্ছিলাম, বুঝতেই পারছেন। তারপর একটি স্থানীয় বাচ্চা মেয়ের সঙ্গে আলাপ হলো। তাকে শুধু আমি একবার হাত বাড়িয়ে বলেছিলাম আমার সাথে হ্যান্ডশেক করো। উফ, তারপর বাচ্চাটা যা খুশি হলো দেখে আমার ভীষণ ভালো লাগলো। আর বাচ্চাটা সত্যি বলতে ভীষণ 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 কিউট ছিল, যেমন সুন্দর দেখতে তেমন মিষ্টি। লাচুং যাওয়ার পথে রাস্তায় পড়েছিল 7 সিস্টার ফলস। তবে ওইটার নাম যে কেন 7 সিস্টার ফলস, ওইটার অর্থ আমরা ইভেন এখনও অবধি বুঝতে পারিনি যে কেন ওটাকে 7 সিস্টার বলেছে। তবে ঝর্ণার জলের গতিটা খুব তীব্র ছিল, আর এতটাই তীব্র ছিল যে চারপাশটা পুরো আওয়াজে ফেটে যাচ্ছিল বলা যায়। ওখান থেকে বেরিয়ে আমরা সবাই আবার গাড়িতে এসে বসলাম গন্তব্য লাচুং। লাচুংয়ের দিকে আমাদের গাড়িটা যতটা এগোতে থাকছিল, একটা একটা করে সোয়েটার বা চাদর আমরা নিতে থাকছিলাম, কারণ ঠান্ডার পরিমাণটা খুবই বেড়ে যাচ্ছিল। লাচুংয়ে এসে আমরা উঠেছিলাম হইচই হোমস্টেতে। আর হোমস্টেটার ব্যালকনি থেকে আশপাশটা এতটাই সুন্দর লাগছিল, জানি না ভিডিওতে সেটা কতটা বোঝা যাচ্ছে, কিন্তু সেটা সামনাসামনি না দেখলে বোধহয় সত্যিই বোঝানো সম্ভব নয়। আর এতটাই ঠান্ডা, মানে হাত পাগুলো পুরো জমে বরফ হয়ে গেছিলো। আর সবাই 2 থেকে 3টে কম করে সোয়েটার আমরা পরেছিলাম ওই ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য। আমরা যেদিনকে ওখানে পৌঁছালাম, যেহেতু তার আগের দিন রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল, তাই জন্য সেদিন ওখানে না কারেন্ট একেবারেই ছিল না। সন্ধেবেলা খুব সম্ভবত 1 ঘন্টার জন্য হয়তো কারেন্টটা ছিল, তারপর সারা রাত্রির আবার কারেন্ট ছিল না। ওখানকার স্থানীয় বাসিন্দারা গা গরম করার জন্য সোয়েটার ছাড়া, কোনো জ্যাকেট ছাড়া ওই ঠান্ডায় ওখানে ফুটবল খেলছিল। আমরা তো ওপর থেকে অবাক হয়ে যাচ্ছিলাম যে এত ঠান্ডায় ওরা কিভাবে ওইভাবে খেলাধুলা করছে। যাই হোক, হয়তো ওখানকার স্থানীয় বাসিন্দা, তাই ওদের সবই সয়ে গেছে। হোটেলে আসার পর থেকে যেহেতু কারেন্ট ছিল না আর সবার ফোনের ব্যাটারিও ডাউন হয়ে গেছিলো, তো অগত্যা খুব বেশি ভিডিও আমরা করতে পারিনি। মোবাইলগুলোকে সবাই পাওয়ার সেভিং মোডে রেখে বসেছিলাম। এইটুকু ভাবছিলাম যে পরের দিন ঘুরতে যেখানে যাওয়ার আছে সেখানে আদৌ ভিডিওগুলো আমরা করতে পারবো কিনা। যাই হোক, ওই 1 ঘন্টার চার্জেই কোনোভাবে চলে গেছে। পরের দিন সকালবেলা ভোরে উঠেই আমরা বেরিয়ে পড়েছিলাম ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। ইয়ামথাং ভ্যালি হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স যাকে বলে। আর ওখানে জাস্ট নামার পরই যেটা হচ্ছিল, মানে আমার মেনলি যেটা হচ্ছিল, যে নাকের মাথাটা সবার আগে ঠান্ডা হয়ে যাচ্ছিল। হাতে প্রায় তো গ্লাভস, মোজা এগুলো থাকে, কিন্তু নাকের মাথাটা ঠান্ডা হয়ে গেলে যে কি করব ভগবানই জানে। যে ঠান্ডায় মানে বেশিক্ষণ থাকতেও পারছিলাম না। যাই হোক, ওই জন্য তাড়াতাড়ি ওপরে উঠে গেলাম। আর এখানে একটুখানি আমরা দুজন একটা রিলস বানাচ্ছিলাম, তো সেই ভিডিওটাও এখানে অ্যাড করে দিয়েছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে কাটাও, চারদিকে যেদিকেই তাকাই শুধু পাহাড়, বরফ আর কালো পাহাড় যাকে বলে। এরপর আমাদের পরবর্তী গন্তব্য ছিল 0 পয়েন্টের দিকে। ওখানে সবাই বলেছিল যে 0 পয়েন্টে নাকি অনেকে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, তাই জন্য আমরা আর রিস্ক নিইনি। সঙ্গে সবাই একটা করে অক্সিজেন ক্যান রেখেছিলাম আর 1 টুকরো করে কর্পূরও রেখেছিলাম। যখন নিচ থেকে ওপরে উঠছিলাম হয়তো একটু হাঁপ ধরে যাচ্ছিলো, তখন কর্পূরটুকু একটু শুকে নিলেই সমস্যা মিটে যাচ্ছিলো। আমাদের খুব একটা কারোরই কোনো অসুবিধা হয়নি। তবে ওখানকার গরম গরম চা আর ডিম সেদ্ধর কথা না বললেই নয়, ওই ঠান্ডায় খুবই ভালো লাগছিল। আর এখানে আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম। আর নব দম্পতি ভাই, আমরা প্রথমবার পাহাড়ে এসেছি, একটুখানি রিলস না বানালে হয় নাকি, তাই আমরা একটুখানি রিলসও বানিয়ে নিয়েছি। আর একটা কথা না বললেই নয়, আমাদের যে ড্রাইভার দাদা ছিল, সেই ড্রাইভার দাদা আমাদের এই রিলসগুলো বানাতে খুব 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 হেল্প করেছিল। আর ওই যে দূরে কী জানি কে যেন একটা আসছে, ইয়েতির মতো দেখতে লাগছে, আবার ইয়েতি অভিযানও মনে হচ্ছে মাঝে মাঝে, কী জানি হাত পা নাড়িয়ে কী বলছে। আমি তো চিনি না এটাকে, আপনারা কি বুঝতে পারছেন এটাকে? কী জানি, জানলে একটুখানি কমেন্টে বলুন তো ওই লোকটা কে আসছে, আমার তো ইয়েতিই লাগছে। এবার ব্যাগপত্র গুছিয়ে বাড়ি ফেরার পালা। তো সেই 0 পয়েন্ট থেকে আমরা চলে এলাম আবার গ্যাংটকের উদ্দেশ্যে। আর সেই রাস্তায় যা সাংঘাতিক জ্যামে পড়েছিলাম, বাপরে, সারা রাত্রির আমরা জ্যামে বসেছিলাম, যেটা একজন কেউ মানে ফেস না করলে বুঝতেই পারবে না যে কী সাংঘাতিক মুশকিলে আমরা পড়েছিলাম। যাই হোক,
এবার বিদায়ের সুর বেজে উঠেছে। দৈনন্দিন জীবনে ফিরে আসার কথা ভাবলেই মনটা একটু বিষণ্ণ তো হয়ে উঠেছে, আমারও হয়ে উঠেছে, সবারই হয়ে উঠেছে। হয়তো কর্মব্যস্ততার মধ্যে থাকি বলেই যখন ঘুরতে আসা হয় তখন এতটা আনন্দ অনুভব করি, আবার দৈনন্দিন জীবনে আবার ফিরেও যাই। এই সময় হঠাৎ রাস্তায় দেখলাম একটা হনুমান, যেই বলেছি ওই দেখো হনুমান, সে তো একবারে পোজ দিয়ে মানে কি বলবো, মনে হচ্ছে আনন্দে ঘটি হারিয়ে ফেলেছে। যাই হোক, এত সুন্দর পোজ যে কোনো হনুমান দিতে পারে, এই হনুমানটাকে না দেখলে ওদের বিশ্বাসই করতে পারতাম না। ফেরার সময় রাস্তায় একটা জায়গায় আমরা সবাই মিলে লাঞ্চ করলাম, ভাত, ডাল, ঢ্যাঁড়স ভাজা, মাছের ঝাল, ডিমের অমলেট, পাঁপড় এটসেট্রা এটসেট্রা। তারপর আমরা এনজেপিতে একটা হোটেলে কয়েক ঘন্টার জন্য উঠেছিলাম ফ্রেশ হতে, দিয়ে আবার সমস্ত ব্যাগপত্র গুছিয়ে আমরা বাসে করে ফিরে এলাম কেষ্টপুর। বাড়ি ফিরতে মন তো কারোরই চাইছে না, কিন্তু ফিরতে তো হবেই, আর কিচ্ছু করার নেই। সমস্ত ঘোরাঘুরি শেষে এবার সবাই রিভিউ নেওয়ার পালা। যাক, ছোট ব্লগারটাকে দিয়েই তাহলে শুরু করা যাক, তার ঘুরতে যাওয়াটা কীরকম লেগেছে, তারপর আস্তে আস্তে বাকিরা আসছে। বল কেমন লাগলো ট্রিপটা? ট্রিপটা আমার মোটামুটি লেগেছে। আর আর রাস্তায় কালকে খুব জ্যাম ছিল, হ্যাঁ 4 ঘন্টা আটকে ছিল। আর আমার সবচেয়ে ভালো লেগেছে জিরো পয়েন্টে প্রচুর স্নোফল হয়েছে, হ্যাঁ। আর আমরা ওখানে ডিম সেদ্ধ আর খেয়েছি, চা খেয়েছি। 0 পয়েন্টে স্নোবলও বানানো হয়েছে। কেমন লাগছে? ভালো লেগেছে, দুর্দান্ত। এমন অনেকগুলো জিনিস দেখেছি যেগুলো আগে কখনো দেখতে পাইনি, বারবার এসে এবারে দেখেছি। জ্যামটাতে একটু দুর্ভোগ হয়েছে, ওটাও আগে কখনো ফেস করিনি এরকমভাবে। সব মিলিয়ে ঠিক আছে। বাবা মোটামুটি ভালোই বলা যায়, কারণ আমাদের এটা ইয়ে ছিল, আমার তো সিনিয়র সিটিজেন, ভয় ছিল এরকম একটা ডিফিকাল্ট ট্যুর আমরা করতে পারবো কি না। সেটাও টেস্ট হয়ে গেল, মোটামুটি হলো, করতে পেরেছি, অসুবিধা হয়নি খুব একটা। আবার আসবে তো নর্থ সিকিমে? একটু একটু আর বোধ হয় আসার খুব একটা দরকার নেই, একই রকম তো অন্যদিকেও আছে। গতকাল রাত্রে তো সারা রাতই প্রায় ইয়েতেই ছিলাম, গাড়িতেই ছিলাম, জ্যামে আটকে এত জ্যাম হয়েছিল, ওয়েদারটাও খুব খারাপ হয়ে গেছিলো হঠাৎ, এটা নিয়ে একটু অসুবিধা হয়েছিল। আদারওয়াইজ ওভারঅল ভালোই হয়েছে। যেগুলো যেগুলো দেখতে এসেছিলাম স্পটগুলো, যেগুলো সব থেকে ভালো, সেগুলো ভালোভাবেই দেখা গেছে। পাহাড় তো আমার খুব ভালো লাগে বরাবর, এবারও খুব ভালো লেগেছে। নর্থ সিকিম আগে কখনো আসিনি। 0 পয়েন্ট ইয়াংথাং 0 পয়েন্টে বরফ পেয়েছি, বরফ স্নোফলও পেয়েছি, আর ভিউটাও খুব সুন্দর। কাঞ্চনজঙ্ঘা দেখা হয়েছে এবারে ভালো করে, এটাও খুব ভালো লেগেছে। কিন্তু কালকে লাচুং থেকে ফিরে আসার সময় জ্যামে 12 ঘন্টা পুরো আটকে, সেটাও একটা নতুন এক্সপিরিয়েন্স। এরকম এক্সপিরিয়েন্স আগে কখনো হয়নি, খুব কষ্ট হচ্ছিল তখন যদিও, কিন্তু এরকমও হতে পারে শুনেছি আগে এর কাছে বা নিউজে, এবারে এক্সপিরিয়েন্স করলাম। এটাই তো ওভারঅল ভালোই লেগেছে। ভালোই লাগলো, ফার্স্ট টাইম বরফ দেখতে পেলাম এত বছরের মধ্যে। এমনি কালকের জার্নিটা একটু টায়ারিং ছিল, জার্নি প্রত্যেকটাই গল্প বিস্তার টায়ারিং ছিল, কালকেরটা সবচেয়ে বেশি ছিল। বাট বরফ দেখতে পেয়েছি, মেন যে স্পটগুলো ছিল ওগুলো ভালোই এনজয় করেছি। সো আবার আসবে নর্থ সিকিমে? জানি না, অদূর ভবিষ্যতে তো আসবো না। আচ্ছা, তার মানে আবার ওই 12 ঘন্টা জ্যাম ফেস করার জন্য রেডি, তাই তো? জানি না। সবার রিভিউ শুনেছেন, আর যার চ্যানেল তার রিভিউ না শুনলে কি হয়। তো আমি বলবো যে সব কিছু মিলেমিশে ট্রিপটা তো বেশ ভালো হয়েছিল। আর ট্রিপ করতে কে না ভালোবাসে, আর সমস্ত ট্রিপেই একটা কিছু না কিছু সমস্যার আগে ফেস করে, যেটা আমরা অবশ্যই করেছি, সেটা হচ্ছে জ্যাম। সারা রাত্রির প্রায় ঘন্টার পর ঘন্টা আমরা জ্যামে কাটিয়েছি। কি বলবো, এটাই আমাদের, এটা ভালো বলেও বলবো, কারণ অনেকটা সহ্য ক্ষমতা আমাদের সবার বেড়ে গেছে। তো যাই হোক, এছাড়া বরফে আমরা সবাই মিলে এনজয় করেছি, খাওয়া দাওয়া থেকে শুরু করে আনন্দ হই হই সব মিলিয়ে মিশিয়ে কিন্তু আমাদের ট্রিপটা কিন্তু একদম অসাম ছিল। তো ঠিক আছে গাইস, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। টাটা।